এখন চোখে পানি কেন? যখন বলেছিলাম কোনো ছেলের ধারে কাছে যাবি না, তখন তো শুনলি না। শুনবি কেন? তোর এই রূপ সবাইকে দেখাতে হবে তো। আমার কথা শুনলে তো আর এই রূপে কাউকে পাগল করতে পারবি না। তাই তো আজ ওই ছেলের হাত ধরে হাঁটছিলি। এই হাতই ধরেছিল, তাই না? এই হাতই তো। এত কান্না করার কি হয়েছে? জাস্ট একটু গরম কফি তো। কথাটা বলে নির্বাণ সানায়াকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে পানির কল ছেড়ে দিয়ে পাগলের মতো হাতটা ডলতে লাগলো। একে তো হাতে গরম কফি ঢেলে দিয়েছে, তার উপর হাতটা ডলার কারণে সানায়া আর ব্যথা সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠল। হাতটা নির্বাণের কাছ থেকে ছাড়াতে চাইল, তবে পারল না। মেয়েটা কান্নাগুলো চেপে রাখতে চাইছে, কিন্তু চেপে রাখার চেষ্টায় কান্নাগুলো হেঁচকিতে পরিণত হচ্ছে। কথা বলবার মতো শক্তি কুলিয়ে উঠতে পারছে না। তবুও গলা দিয়ে কিছু বের করতে চাইল। ধরে আসা গলায় আটকে আটকে কিছু বের করলো, আমি তবে নির্বাণ সবটা শুনল না। ওয়াশরুম থেকে আবারও টেনে বের করলো, ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। হাতে পোড়া, তার উপর ধাক্কা দেওয়ার ফলে পায়েও বেশ চোট পেল, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের করলো না। আজকের ঘটনা মাথায় থাকলে আর কখনো আজ কলেজে যা করেছিস তার কোনোদিনও করবি না। যা এখন ফটাফট আমার জন্য খাবার নিয়ে আয়। কথাটা বলে নির্বাণ উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। সানায়া আস্তে করে উঠে দাঁড়াতে চাইল, তবে সে হাত দিয়ে শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হলো। তখনই বাইরে থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠ ভেসে এলো, নির্বাণ। ব্যাস, নির্বাণ উল্টো দিক হতে ঘুরল, চাইল মেঝেতে পড়ে থাকা সপ্তদোষী কন্যার পানে। ছেদ করে উঠল বুকটা, তবে মুখ চোখ দেখে কেউই বুঝতে পারবে না ব্যক্তিটার ভিতরে কি চলছে। একটু এগিয়ে গেল, ধরল মেয়েটার ডান হাতটা। অমনি মেয়েটা আর্তনাদ করে উঠল, মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো। আহ কাজ যেন এতেই হলো। ব্যক্তিটা তড়িঘড়ি করে ছেড়ে দিল ডান হাতটা, দৃষ্টি দিল মেয়েটার হাতটায়, চোখ ঘোরালো অন্যদিকে। অনুতপ্ত কিনা নাকি ছলছলের চোখ জোড়া আড়াল করতে চাইল, হয়তো দুটি। তবে বেশিক্ষণ বসে রইল না, বাম হাতটা ধরে উঠে দাঁড়ালো মেয়েটাকে নিয়ে। খাবার নিয়ে তাড়াতাড়ি ফিরবি। আদেশ নাকি অনুরোধ করলো সানায়া এই ছোট্ট মাথার। তার উত্তর খুঁজে পেল না, তবে কাল বিলম্ব না করে ঘরের দরজাটা খুলে দেখল নির্বাণের মা সুমাইয়া বেগম দরজায় দাঁড়িয়ে, চোখ মুখে বিস্ময়ের ছোঁয়া। তিনি এটা বুঝতে পারছেন এই এই মেয়ে এখানে কি করছে। ওর তো এখন কলেজে থাকার কথা, তবে কি কিছু হয়েছে? আর তার ছেলেও আজ এ বাড়িতে আসবে, ওনাকে তো একবারও জানায়নি। সব চিন্তা বাদ দিয়ে সানায়াকে পাশ কেটে ঘরে ঢুকতে ঢুকতে ছেলেকে জিজ্ঞেস করলো, কখন এসেছিস বাবা? বেশি সময় হয়নি, আমি শাওয়ারে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলছি। সুমাইয়া বেগম আর কিছু বলতে না দিয়ে নির্বাণ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। সানায়া এখনো দরজায় দাঁড়িয়ে। সুমাইয়া বেগম এগিয়ে গিয়ে মেয়েটার হাত ধরল, চোখের ইশারায় বুঝালো ওনার সঙ্গে যাবার জন্য। মেয়েটা বিনা বাক্যে সুমাইয়া বেগমের সাথে পা মেলালো। সুমাইয়া বেগম রান্নাঘরে এসে সানায়ার হাত ছাড়লো, আলতো করে মেয়েটার বাহুতে হাত রাখলো। কিছু বলেছি নির্বাণ তোকে? সুমাইয়া বেগমের এমন আদুরে কণ্ঠে করা প্রশ্নের উত্তর মেয়েটার মন চিৎকার করে বলতে ইচ্ছে করলো, হ্যাঁ, তোমার ওই পাষাণ ছেলে শুধু কি বলেনি আমায়, আমার হাতে গরম কফি ঢেলে দিয়েছে। কিন্তু চাইলে কি সব সম্ভব? যদি আমরা যা চাই তা করতে পারতাম বা বলতে পারতাম, তাহলে হয়তো আমাদের অর্ধেক কষ্ট কমে যেত। কিন্তু ও বলতেও পারছে না। না, ও কি ওর মন বলতে চাইছে না। খালামণি নির্বাণ ভাইকে বকুনি দিবে বলে, আর ওনাকে বকুনি দিলে তো ওর কষ্ট হবে। কিন্তু কেন? এত এত প্রশ্নের উত্তর এই ছোট্ট মাথাটায় নেই। বলেছে ছেলেদের থেকে দূরে থাকতে। বলেই প্লেট ধুয়ে নির্বাণের জন্য খাবার নিতে লাগলো। সুমাইয়া বেগম এসে সানায়ার পাশে দাঁড়িয়ে ওনার বাম হাতটা দিয়ে মেয়েটার ডান হাতটা সামনে এনে বলল, এটা কিভাবে হয়েছে? সুমাইয়া বেগম বেশ বিচক্ষণ। সানায়া যেটা জানে তার খালামণি ঠিকই বুঝে যাবে, তবু মিথ্যে একটা মনে মনে সাজিয়ে নিল। বেশ স্বাভাবিকভাবেই বলল, খালামণি, এটা আজ কলেজে সবার সাথে কফি খেতে গিয়ে অসাবধানতার জন্য হাতে পড়ে গিয়েছে।
এ নিয়ে তুমি টেনশন করো না, আমি মলম লাগিয়ে নিব। সুমাইয়া বেগম আর কথা বাড়ালো না, তবে ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি সানায়ার কথাটা কতটুকু বিশ্বাস করেছে। তবে মনে হয় না বিশ্বাস করেছে বলে তিনি আর কিছু না বলে রান্নাঘর থেকে প্রস্থান নিলেন। ওনার শাশুড়ি আমেনা খাতুন ডাকছে তাই সানায়া সব নিয়ে নির্বাণের ঘরের দিকে পা বাড়ালো। সানায়া রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো দরজার পাশে নির্বাণের ছোট বোন আফিয়া দাঁড়িয়ে, আর কথাগুলো আফিয়া বলেছে। সানায়া মুচকি হাসলো। যখন নির্বাণ ওকে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছিল তখন আফিয়া দেখেছে ও হয়তো খালামণির কাছে বলেছে ভেবেই সানায়া মুচকি হাসলো। না আফি, তুই গিয়ে পড়তে বস, আমি যাচ্ছি। তুই তো জানিস আমি না গেলে আবার ঝামেলা করবে ভাইয়া। সানায়া আর কিছু বলে না, উপরে নির্বাণ নামক ব্যক্তিটার রুমের দিকে হাঁটা ধরল। একজন 24 কি 25 বছরের যুবক লন্ডনের একটা বড় বাড়ির সুন্দর একটা কক্ষে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। কিন্তু ব্যক্তিটার চোখে মুখে উপচে পড়া রাগ বলে দিচ্ছে ফোনের ওপাশের ব্যক্তিটাকে সামনে থাকলে হয়তো এতক্ষণে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দিত। তোকে বলেছিলাম যাস ওর সাথে সাথে থাকবি আর ওর উপর নজর রাখবি, কিন্তু তুই ওর হাত ধরে। ব্যক্তিটা রাগের জন্য মুখ দিয়ে কথা বের করতে পারে না, কল কাটে। আবারও ফোন হাতে অন্য একটা নাম্বারে কল লাগায়। ওপাশের ব্যক্তিটা বোধহয় ফোন হাতে বসেছিল। একবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ হয়। কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে এপাশের ব্যক্তিটা আদেশ সুরে বলে উঠল, ওর হাতটা ভেঙে হসপিটালে ভর্তি করে দিয়ে আসবি। আচ্ছা স্যার। ওপাশের ব্যক্তিটা একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে। কথাটা কর্ণপাত হতেই ব্যক্তিটা ফোন কাটে। হাতের কাছে থাকা এসির রিমোটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, এই একান্ত চৌধুরী জিনিসে হাত ধোয়ার ফল কি সেটা তুই হারে হারে টের পাবি। আসবো ভাইয়া। সানায়া নির্বাণের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিন্তু ভিতর হতে কোনো উত্তর এলো না। সানায়া বেশ খুশি হলো, মনে মনে ছক কষলো খাবার রেখে চলে যাবে। তড়িঘড়ি করে ঘরেকে বিছানার পাশে থাকা সেন্টার টেবিলের খাবারের থালাটা রাখে, সাথে আনা আর একটা প্লেট দ্বারা ঢেকে দেয়। হাতে থাকা একটা ছোট বাটিও রাখে। কিন্তু বেচারি সানায়ার কপাল কি আর এত ভালো? একদমই না। সব রেখে ঝটপট সোজা হয়ে পিছনে ফিরতেই ধাক্কা খেলো কারোর শক্তপোক্ত চওড়া একটা শরীরের সঙ্গে। নির্বাণ দাঁড়িয়ে সানায়া পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু এটা কি সামনে দাঁড়ানো মানবটার জন্য সম্ভব হবে? মোটেও নয়। নিজের ডান হাত দ্বারা মেয়েটার বাম হাত ধরে আটকে নিল। কোথায় যাচ্ছিস? নির্বাণের করা প্রশ্নে সানায়ার রাগ লাগলো। কোথায় যাচ্ছে মানে? নিজে তো ফ্রেশ হয়ে নিয়েছে, আমি ফ্রেশ হব না? তবে রাগলে হিতে বিপরীত হতে পারে। পিছনে না ঘুরেই মিনমিন করে জানায়, আমি ফ্রেশ হইনি। নির্বাণ কোনো প্রতিক্রিয়া করলো না। কথাটা হয়তো ওর কান অবধি গেল। মস্তিষ্ক নিতে নারাজ। খাইয়ে দে। কি সুন্দর আবদার, কিন্তু সানায়ার চোখ রসগোল্লার মতো বড় বড় করে চুন ফিরে নির্বাণের দিকে তাকালো। মেয়েটা শুধু অবাক হয়নি, শুধু অবাকের চরমপন্থী। আজ প্রথমত নির্বাণের এমন খাপচারা ব্যবহার করছে যে ব্যবহারের সাথে সামনে দাঁড়ানো রমণীটি মোটেও অবগত নয়। যদি এ বাসায় আসলেও নির্বাণের প্রায় সকল কাজ সানায়া করে, তবেও এই ব্যক্তিটা তো সবসময় গম্ভীর আর একটা ভাব নিয়ে থাকতেই পছন্দ করে। সানায়া আজ 1.5 বছর ধরে এটাই দেখে আসছে। কারোর সঙ্গে তেমন কথা বলে না, এমনকি বেশি মানুষজনের সঙ্গে কথা এসব পছন্দ নয় বলেই তো তিনি আলাদা একটা বাড়িতেই থাকে। সেখানে থেকে নির্বাণের অফিসও কাছে। নির্বাণ কথা শেষ করেই বিছানায় পা উঠিয়ে গোল হয়ে বসে গেল। সানায়ার ভাবনার মাঝে নির্বাণ আবার বলে ওঠে, তুই খাবার খাইয়ে দিবি নাকি আমি অন্য কিছু খেয়ে ঘুমাবো? তুই খাবার খাইয়ে দিবি নাকি আমি অন্য কিছু খেয়ে ঘুমিয়ে যাব? অবশ্য অন্য কিছু খেলে কিন্তু আমার পেটের ক্ষুধা মিটবে না। তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে বিদায় হও আমার রুম থেকে। বলে গ্লাসে থাকা পানিটা সম্পূর্ণ শেষ করে গ্লাসটা সানায়ার হাতে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে নির্বাণ। সানায়া আরও কিছু বলে না, সব কিছু গুছিয়ে নিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো। নির্বাণের কথার মানে তখনও বুঝতে না পারলেও এটা ঠিক বুঝতে পেরেছে পাষাণ ব্যক্তিটা ভালো কিছুর ইঙ্গিত করছে না, তাই তো কথা না বাড়িয়ে চুপচাপ খাইয়ে দিয়েছে। কিন্তু সানায়া বেশ অবাক হয়েছে নির্বাণ নামক পাষাণ ব্যক্তিটার এরূপ ব্যবহারে। সানায়া আর বেশি কিছু
ভাবে না, রান্নাঘরে সব রেখে নিজের কক্ষে চলে আসে। তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ক্লান্ত থাকার দরুনে ঘুমিয়ে পড়ে। ভালো করে হাতটা ভেঙে দে, যেন আর কখনো কোনো মেয়ের গায়ে বাজেভাবে স্পর্শ করার আগে আমার কথা মনে থাকে। উপরোক্ত বাক্যগুলো বলে নির্বাণের ফোনের ওপাশের ব্যক্তিটাকে কিছু বলতে না দিয়েই লাইনটা কেটে দিল। অতিরিক্ত রাগের কারণে চোখ দিয়ে লাল হয়ে কপালের রগগুলো ফুলে উঠেছে। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলে, তুই চিন্তাও করতে পারবি না তোর কি অবস্থা করব আমি। আমার কলিজায় হাত দিয়েছিস যে। নির্বাণ কথাগুলো বলেই ফোনটা সোফায় রেখে উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে যায়। একটা সিগারেট ধরায়, কিন্তু এক টান দেওয়ার সঙ্গে সঙ্গেই রুমে থাকা ফোনটা সশব্দে বেজে ওঠে। নির্বাণ বিরক্ত হয়, এগিয়ে আসে, সোফা হতে ফোনটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে আসে। তবে কিছু একটা ভেবে ফোনটা রিসিভ করে। তার সাথে সাথেই কানে ভেসে এলো কিছু অনাকাঙ্ক্ষিত কথা। স্যার, আপনি যে ছেলেটার কথা বলেছিলেন ওই ছেলেটার হাত অলরেডি কেউ ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি করে গেছে। ব্যক্তিটার এমন কথায় নির্বাণের কপালে চিন্তার ভাঁজ পড়ে, তবে কিছু বলে না। শুধু আদেশের ঝুড়ি ছুড়ে বলে, কাজটা কার খোঁজ নিয়ে আমায় শিগগির জানা সামির। শুধু আদেশের ঝুড়ি ছুড়ে বলে ওঠে। নিজের কথা সমাপ্ত করে লাইন কাটে নির্বাণ। অতঃপর ফোন সোফায় ছুঁড়ে ফেলে আবার ব্যালকনিতে গিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয়। রাত তখন 9টার বেশি সময় বাজে। সুমাইয়া বেগম এসেছেন ছেলের রুমে। বাবা আসবো? মা, নির্বাণ ল্যাপটপ নিয়ে বিছানায় বসে কাজ করছে। তখনই সুমাইয়া বেগম আসে। ছেলের এমন কথায় সুমাইয়া বেগম মুচকি হাসে। তুই আজ আসবি, আমাকে একবারও তো বললি না যে। বিছানায় ছেলের পাশে বসতে বসতে প্রশ্ন করে সুমাইয়া বেগম। আসার কোনো রকম প্ল্যানিং ছিল না মা, হুট করে চলে এসেছি। আচ্ছা ভালো, এখন চল খেয়ে নিবি, তোর দাদি বাবা অপেক্ষা করছে। তুমি যাও, আমি হাতের কাজটা শেষ করে আসছি। আচ্ছা। কথা শেষ করে সুমাইয়া বেগম ঘর ছেড়ে বেরিয়ে গেল। নির্বাণও কাজে মন দিল। সোনা বেবি, কবে বড় হবে তুমি? তোমার জন্য আমি আর কত যুদ্ধ করবো। কথাগুলো শেষ করে একান্ত নামক যুবকটার হাতে থাকা সানায়ার ছবিটায় ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর আবারও বলে ওঠে, আর মাত্র কয়টা দিন বেবি, তারপর আসছি আমি। স্যার, বড় স্যার নাকি আপনাকে কলে পাচ্ছে না। কলটা যদি কাইন্ডলি রিসিভ করেন। দরজা হালকা করে টোকা দিয়ে একান্তর পিয়ে বলে ওঠে। তুমি যাও। কথাটা বলেই সোফা ছেড়ে উঠে গিয়ে নরম তুলতুলে বিছানা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কল লাগায় বাবার নাম্বারে। এই মাইয়া একটা কাজও ঠিকঠাক মতো করে না। সবাই খাবার টেবিলে বসে। সুমাইয়া বেগম আফি খাবার এনে টেবিলে রাখছে। সানায়া রান্নাঘরে কিছু করছে। আমেনা খাতুনের কথায় কেউ কিছু বুঝলো না। সুমাইয়া বেগম বেশ মার্জিত ভাষায় জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মা? কার কথা বলছেন আপনি? আমেনা খাতুনের কণ্ঠে তেজ নিয়ে বলে ওঠে, কেন, তোর গুণধর বইনের মাইয়া কই সিরাইতে সাইডটা মরিচ দিয়া একটু বর্তা বানাইতো কি রে এটি? আর কিছু বলে না। ফোঁসফোঁস করতে থাকে আমেনা খাতুন। নির্বাণ দাদির কথায় ভ্রু কুঁচকে আসে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দাদি, ও এ বাড়ির কাজের মেয়ে না, এটা ওর খালার বাড়ি, আর ও এখানে পড়ালেখা করে। নাতির কথায় আমেনা খাতুনের পছন্দ হলো না। নাক ছিটকে নিলেন। পাশে বসে থাকা ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকিয়ে ন্যাকা কণ্ঠে বলে ওঠে, তোরা দেখলি এই পোলা বাইরের এক মাইয়ার লাইগা আমার লগে এখনই কেমনে কথা হয়, না জানি বিয়া করলে কি করে। আহ মা, তুমি এসব কি বলো? সানায়া কেন বাইরের মেয়ে হবে? ও তো আমার মেয়ে। আর তুমি ওকে কেন এসব করতে বলছো? বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? ছেলের কথায় আমেনা খাতুন আরও ক্ষিপ্ত হলেন। রান্নাঘরের দরজায় দাঁড়ানো সানায়ার দিকে চোখ গরম করে তাকালো, যার অর্থ মাইয়াতোর খবর আছে। এর মধ্যে একজন কাজের লোক ছোট একটা বাটিতে করে একটু মরিচ বাটা এনে আমেনা খাতুনের ভাতের থালার পাশে রাখে। তবে তিনি সেটাকে দেখে নাক মুখ কুঁচকে নিয়ে বললেন, আমি এই যন্ত্রপাতির বর্তা খাই না, আর এখন আমার বর্তা খাওয়ার শখ মিটা গেছে। লাগতো না, আমি তরকারি দিয়া খাইয়া লব। রাগে গজগজ করতে করতে মুখে ভাত পড়ে আমেনা খাতুন। সুমাইয়া বেগম শাশুড়িকে বেশ সম্মান করে। তিনি নবনীয় কণ্ঠে বলে,
আম্মা, ওর হাতে গরম কফি পড়ে গিয়েছে কিভাবে যেন। আপনি কিছু মনে করবেন না, আমি কাল সকালে আপনাকে ভর্তা বানিয়ে দেব। তুমি আর তোমার বইনের মাইয়ার হইয়া তদারকি করতে আইও না। আমার ভর্তা খাওয়ানোর শখ আর নাই। ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলে তিনি খাবার শেষে হাত ধুয়ে লাঠি ফট দিয়ে রুমে যেতে যেতে সানায়াকে উদ্দেশ্য করে বলে গেল। খাবার শেষে যেন তার রুমে গিয়ে পা মালিশ করে দিয়ে আসে। সানায়া আচ্ছা বলে। সুমাইয়া বেগম শাশুড়ির যাওয়ার সঙ্গে সঙ্গে সানায়াকে খাবার খেতে বসতে বলে। তাল মিলিয়ে নিজামুদ্দিনও বলে ওঠে। এত কিছুর মাঝে নির্বাণ এতক্ষণ চুপচাপ সব অবলোকন করে গিয়েছে, কিন্তু সানায়া যে এতক্ষণ খাবার খেতে বসেনি সে তা খেয়াল করেনি। মা বাবার কথায় ভ্রু কুঁচকে প্রশ্ন করে, ও কেন আমাদের সাথে বসেনি? তোর দাদি না করেছে ওনার সাথে যেন একই টেবিলে না বসে। সুমাইয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে। নির্বাণ ফোঁস করে শ্বাস ফেলে। খাবার শেষ টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মাকে উদ্দেশ্য করে বলে যায় যেন রুমে কফি দিয়ে আসা হয়। কথা শেষ করে নির্বাণ নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। আফিও খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। ডাইনিংয়ের রুমে শুধু দুজন মেড আর সুমাইয়া বেগম ছানায় রয়েছে। একজন মেড নির্বাণের জন্য কফি বানিয়ে উপরে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হতেই সুমাইয়া বেগম তাকে বাদ সাধল। মেডকে আমেনা খাতুনের রুমে যেতে বলে তিনি নির্বাণের কফিটা সানায়াকে নিয়ে যেতে বলে। সানায়া এবার না করতে চাইছিল, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে সানায়া, বড়দের মুখে মুখে কথা বলার অভ্যেসটা নেই। অগত্যা কফিটা নিয়ে উপরে নির্বাণের রুমে যাওয়ার জন্য অগ্রসর হয়। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, কেন কিছু বলবে? নির্বাণ অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছে। এর মধ্যে নিজামুদ্দিন প্রশ্ন করে। নির্বাণ উত্তর দিয়ে চেয়ারে বসতে বসতে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমার নাতি দেশে আইব আইজ। পাশ থেকে আমিনা খাতুন খুশি খুশি মনে বলে ওঠে, তো মানে কি, তুমি ওকে আনতে যাবে, বিকেল 5টায় এসে পৌঁছাবে। আমি যেতাম, তবে আমাকে একটা জরুরি কাজে কিছুদিনের জন্য একটু পর শহরের বাইরে যেতে হবে। যা নির্বাণের চক্ষু এড়ায়নি। সে খুব স্বাভাবিকভাবেই বলে ওঠে। বাবার কথায় নির্বাণ চুপচাপ শোনে। খাবার শেষ টিস্যু দিয়ে হাত মুছে নেয়। চেয়ার ছেড়ে উঠতে উঠতে একবার কলেজ ড্রেস পরিহিত সানায়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরায়, তারপর বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা। সংক্ষিপ্ত জবাব দিয়ে নির্বাণ ডাইনিং ছেড়ে মায়ের কাছে বলে চলে যেতে চায়, কিন্তু সুমাইয়া বেগম তার আগেই নির্বাণকে উদ্দেশ্য করে পেছন থেকে বলে ওঠে, আজ ড্রাইভার আসেনি? তাড়াতাড়ি আসতে বলো, আমার মিটিং আছে। সুমাইয়া বেগমকে সবটা কথা সম্পূর্ণ করতে না দিয়ে নির্বাণ তার আগেই নিজে থেকে কথাগুলো বলেই ঘটঘট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সানায়া আফির দিকে অসহায় চোখে তাকালো। আফি খুশি খুশি মনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। সানায়া আফিকে অনুসরণ করে। আমি ড্রাইভার নই, আর না আমি বাঘ ভাল্লুক, সো চুপচাপ যে কেউ একজন সামনে বসে যায়। আফির পেছনে বসেছে। সানায়াও আফির পাশে বসতে যাচ্ছিল, কিন্তু নির্বাণের কথায় ওখানে আর বসে না। মনে মনে একটু খুশিও হয়। আফির দিকে একবার আর চোখে তাকিয়ে সুরসুর করে সামনের ফ্রন্ট সিটে বসে পড়ে নির্বাণের পাশে। নির্বাণ একবার আর চোখে সানায়ার দিকে তাকালো। সানায়া কলেজ ব্যাগটা কোলে নিয়ে বসেছে। নির্বাণ সব পর্যবেক্ষণ করে শান্ত কণ্ঠে বলে ওঠে, সিট বেল্ট বেঁধে নে। সানায়ার খেয়াল ছিল না, হঠাৎ নির্বাণের কথায় বুঝতে পারে না। অবুঝ চোখে তাকায় নির্বাণের দিকে, যা দেখে ফোঁস করে শ্বাস ফেলে নির্বাণ। অতঃপর ঝুঁকে আসে সানায়ার দিকে। সানায়া তৎক্ষণাৎ চোখ বড় বড় করে আর নির্বাণের সিল্কি চুলগুলো সানায়ার থুত নিতে লাগে, যার থেকে সুন্দর একটা গন্ধ আসছে। সানায়া চোখ বন্ধ করে একটা লম্বা দম নিয়ে গন্ধটা নিয়ে নেয় নিজের মাঝে। হঠাৎ গন্ধটা না পেয়ে সানায়া তড়িঘড়ি চোখ খোলে, কিন্তু ততক্ষণে যা দেখবার তা নির্বাণ দেখে নিয়েছে। সানায়ার দিকে নির্বাণের চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, যা দেখে সানায়া চোরা চোখে তাকায় একবার। এই লোক কি কিছু বুঝে গেল? সানায়ার কথাটা ভাবতেই গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। তবে সানায়াকে অবাক করে দিয়ে নির্বাণ খুব স্বাভাবিকভাবে দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসবি, কথা যেন মাথায় থাকে। আফি ভাইয়ের কথা শুনে মিনমিন করে বলে ওঠে।
নির্বাণ আর কিছু বলে না। সানায়া জানে কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কালকের ঘটনাকে কেন্দ্র করে নির্বাণ আজও তাকে সাবধান করেছে। এটা বুঝতে বেশি বেগ পেতে হয় না সানায়ার। আচ্ছা, উনি কি আমাকে এতটা নজরে রাখে? উনি তো আর আমাকে ভালোবাসে না, তবে কেন উনি আমার সাথে কাল এমন করলো? শুধু কি একটা ছেলে আমার হাত ধরেছে সেই জন্য? শুধু কি বোন হিসেবে, নাকি অন্য কারণ? এত এত প্রশ্ন, কে দেবে তার উত্তর? পাশে বসা এই সুন্দর সুদর্শন পুরুষ? কখনো সম্ভব না এটা। তবে কি? আচ্ছা, উত্তরগুলো কি সানায়া কখনো নিজের মন থেকে পেয়ে যাবে? সানায়ার ভাবনার মাঝেই গাড়িটা এসে ওদের কলেজের গেটে থামে। আফি আগে আগে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সানায়াও নামতে যাবে, তার আগে নির্বাণ ওর হাত ধরে আটকে দেয়। হিজাবটা ঠিকঠাক করে দিতে দিতে বলে ওঠে, নিজের জন্য না হয় আমার জন্য হলেও নিজেকে সুরক্ষিত রাখবে আশা করি। কথাটা বলে নির্বাণ নিজে একটু এগিয়ে গিয়ে সানায়ার পাশের দরজাটা খুলে দিয়ে সানায়াকে নামতে ইশারা করে। সানায়া রোবটের ন্যায় চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই করে চলে যায়। আফি এসে সানায়ার হাত ধরতেই সম্মতি ফিরে পায় ও। নির্বাণ ভাই কি বলে গেল এটা সানায়ার ঠিক বুঝে এলো না। শুধু মনে হচ্ছে নির্বাণ ভাই হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তা না হলে এই গম্ভীর চুপচাপ থাকা মানুষটা হঠাৎ কাল থেকে এমন খাপছাড়া ব্যবহার কেন করছে? সানায়া এসব ভাবনার মাঝেই আফি বলে ওঠে, মানে? আফির কথা শুনে ভ্রু কুঁচকে আসে সানায়ার। অবাক হয়ে প্রশ্ন করে আফিকে। সানায়ার কথা বাড়ায় না, আফির সঙ্গে কলেজের ভিতরে চলে আসে। আফি ইন্টার ফার্স্ট ইয়ারে আর সানায়া ইন্টার ফাইনাল ইয়ারে। 1 বছরের ছোট বড় দুজন। সানায়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সানায়ার বাবা সালাউদ্দিন রহমান একজন গ্রামের ডক্টর। সানায়ার মা শারমিন সালাউদ্দিন। ভাই সেহের, বয়স 7 বছর, সুখী পরিবার। সানায়া মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সুমাইয়া বেগমের কাছে নিয়ে আসা হয় সানায়াকে, কারণ গ্রামের চেয়ারম্যানের ছেলের বাজে নজর পড়েছিল সানায়ার উপর। আর কলেজটা তাদের চেয়ারম্যানের এলাকায় হওয়াতে শারমিন বোনের কাছে দিয়ে দিয়েছে মেয়েকে। শোন, রুম থেকে বেশি বের হওয়ার প্রয়োজন নেই। এমন কেন বলছো খালামণি? আর সুমাইয়া বেগম আফি আর সানায়াকে নাস্তা দিতে দিতে কথাটা বলে ওঠে। সানায়াও উল্টো প্রশ্ন করে। সুমাইয়া বেগম সানায়ার কথায় ওর মাথায় হাত রেখে বলে ওঠে, সকালের কথা ভুলে গিয়েছিস? সানায়ার কিছু মনে পড়ে, তারপর মাথা নেড়ে মুচকি হাসে। আমি খাবার মেড দিয়ে রুমে পাঠিয়ে দেব। মায়ের সাথে কথা বলে নিস। ফোন করেছিল, কলেজে ছিলি তুই। আচ্ছা। সুমাইয়া বেগমের কথায় সানায়া ছোট করে জবাব দেয়। তারপর নাস্তা করে সুমাইয়া বেগমের ফোনটা নিয়ে অফিস রুমে চলে এলো। রাত 7টা বাজে। আমিনা খাতুন সোফায় বসে আছে। সানায়া ওনার পেছনে দাঁড়িয়ে মাথা ম্যাসাজ করে দিচ্ছে। সুমাইয়া বেগম রান্নাঘরে রাতের খাবার তৈরি করছে। আফি ডাইনিং টেবিলে বসে চিপস খাচ্ছে। ঠিক তখনই বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠল। একজন মেয়ে যাচ্ছিল দরজা খুলতে, তার আগেই আফি তাকে থামিয়ে দেয়। চেয়ার ছেড়ে উঠে গিয়ে নিজে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখা মিলে নির্বাণের। তার ঠিক পিছনে একজন সুদর্শন যুবক। নির্বাণ কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করে। তার পেছনে ড্রাইভার 2টা লাগেজ নিয়ে আসে। তুই কফি নিয়ে আমার রুমে আয়। নির্বাণ সানায়াকে কথাটা উদ্দেশ্য করে বলেই হনহনিয়ে উপরে চলে যায়। ততক্ষণে সুমাইয়া বেগম এসে পড়েছে রান্নাঘর থেকে। আমিনা খাতুন ব্যক্তিটার সাথে আহ্লাদি সুরে কুশল বিনিময় করে জড়িয়ে ধরে তাকে। সুমাইয়া বেগম ব্যক্তিটার নিকটে আসে, মুচকি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো একান্ত? তোমার বাবা আসেনি? এক মগ কফি নিয়ে আসতে এত সময় লাগলো? বিয়ের পর তো আমাকে না খেয়েই থাকতে হবে দেখছি। নির্বাণের কথা শুনে সানায়া হতভম্ব। কি বলে এই লোক? আর বেশি দেরি কোথায় হলো? মাত্রই তো একান্ত চৌধুরী নামের লোকটার সাথে একটা কথা বলেই চলে এসেছে। অবশ্য কথা শেষ করে সানায়া আসতে চেয়েছিল, কিন্তু আমিনা খাতুন তিনিই তো আসতে দিলেন না। কিন্তু সানায়া সেসব চিন্তা মাথায় না এনে খুব স্বাভাবিকভাবে বলে ওঠে, সেটা না হয় আমার উনি বুঝে নেবে। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অবশ্যই করতে হবে, আমার জীবন নিয়েই তো আমাকেই চিন্তা করতে হবে। মানে? নির্বাণের কথাগুলো শুনে সানায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কিন্তু নির্বাণ সে কি এই প্রশ্নের জবাব দেবে? চল এখন যা। আর শোন, রুম থেকে একদম বেরোবি না। সামনে এক্সাম না, পড়ায় মনোযোগী হবি। একদম ট্রেনিং মিনিং করবি না।
আচ্ছা হুম। নির্বাণের আদেশের সুরে বলা কথাগুলো বলতে বলতে কফির কাপে চুমুক বসায়। সানায়া ছোট জবাব দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে নিজের রুমে চলে আসতে নিলেই দেখা হয় একান্তর সাথে। নির্বাণের পাশের রুমটা একান্তর জন্য বরাদ্দ করা হয়েছে, আর তার নির্বাণের রুমের ঠিক বরাবর আফির রুম, যেটায় সানায়া থাকে। ভাইয়া রুম থেকে আসা হয়েছে বুঝি? একান্ত হঠাৎ বলে ওঠে কথাটা। সানায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এমনভাবে কেন বলল একান্ত? কেমন যেন বৃষ্টি শোনালো কথাটা, কিন্তু সানায়া তা বেশি ঘাটে না। হাসার চেষ্টা করে বলে ওঠে, কফি চেয়েছিল। আচ্ছা চলো, মামুনি ডেকেছে খাবার খাওয়ার জন্য। সানায়ার বিকেলের কথা মনে পড়ে। খালামণির কথাটা মনে হতেই আমতা আমতা করে বলে ওঠে, আপনি যান, আমি আসছি। একান্ত হাসার চেষ্টা করে বলে ওঠে। ওকে, তাড়াতাড়ি চলে এসো। একান্ত চলে যায়। সানায়াও নিজের রুমে চলে আসে। স্যার, স্বামীর ডাকে নির্বাণ বিরক্ত হয়। এই নিয়ে না হলেও স্বামীর 10 বার শুধু স্যার স্যার বলেই থেমে যাচ্ছে, আর কিছু বলছে না। নির্বাণও শোনে না, এক মনে চুপচাপ কাজ করেই যাচ্ছে। কিন্তু এবার সে মহাবিরক্ত। ল্যাপটপ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুমি বলবে হয়েছেটা কি সমীর? নির্বাণ ধমক দেয়। এবার স্বামীর ঘর ঘর করে বলে ওঠে, স্যার, ম্যামের সাথে ছেলেটা আপনার ফুফাতো ভাই একান্ত চৌধুরী রেখেছিল, আর একান্ত ছেলেটা হাত ভেঙেছে। নির্বাণের কোনো হেলদোল নেই, যেন সে বিষয়ে আগে থেকেই অবগত। স্বামীর অবাক হয়, এত বড় একটা খবর, তারপরেও তার স্যারের কোনো চিন্তা নেই। এটা কি হতে পারে? স্বামীর ভাবনার মাঝে নির্বাণ খুব স্বাভাবিকভাবে বলে ওঠে, আমি বেরোচ্ছি, তুমিও ততক্ষণে তোমার বাসায় যাও। স্যার, আমি যাই আপনার সঙ্গে। আমি প্রেম করতে যাচ্ছি, তুমি ওখানে গিয়ে কি করবে? আমার প্রেম করা দেখবে? নির্বাণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গায়ের ব্লেজার জড়াতে জড়াতে ভ্রুকুচকে জিজ্ঞেস করে। যা শুনে স্বামীর দুই দিকে মাথা নাড়ায়, দাঁত দ্বারা জিহ্বা কেটে তড়িঘড়ি করে বলে, না স্যার, আমি তো। চুপচাপ বাসায় যাও, বিকেলে আবার চলে এসো। কথাগুলো বলতে বলতে নির্বাণ চোখে সানগ্লাস পরে নিজের গম্ভীর মুখ করে কেবিন থেকে বেরিয়ে যায়। সানায়া ক্লাস শেষ করে কলেজের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ায়। আজ আফি আসেনি, তাই আসার সময় হেঁটে এসেছে, কারণ আফি এলেই বাড়ি থেকে গাড়ি দিয়ে আসা যায়। তো আমেনা খাতুন ভালো চোখে দেখেন না। সানায়া অবশ্য আফির সাথে গাড়ি দিয়ে আসতো না, কিন্তু যদি না আসে তবে হয়তো আফি নিজামুদ্দিনের কাছে এ ব্যাপারে জানিয়ে দিবে। আর আমেনা খাতুন যে সানায়াকে আগে থেকে নিষেধ করেছে, সে যেন কথা কাউকে না জানায়। এইসব ভাবতে ভাবতে সানায়া হাঁটছিল, কিন্তু হঠাৎ ওর সামনে একটা কালো গাড়ি থামে। সানায়া কিছুটা চমকে ওঠে, কারণ আনমনেও এসবই ভাবতেই হাঁটছিল। আর এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো ভেবেই ও মাথা তুলে গাড়িটাকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলো এটা নির্বাণ নামক পাষাণ পুরুষের গাড়ি। কিন্তু এটা এখানে কি করছে? এটা তো অফিসের থাকার কথা, কারণ এই গাড়িটা শুধু নির্বাণ ব্যবহার করে। দুইটা গাড়ির মধ্যে নির্বাণের এই গাড়িটা কেউ ব্যবহার করে না। তার ভয় পায় কি না? সানায়ার ভাবনার মাঝে গম্ভীর কণ্ঠে পাশ থেকে নির্বাণ বলে ওঠে, তোর আমাকে নিয়ে ভাবনা শেষ হলে আমরা কি এখন যেতে পারি? তো আমি কি আপনাকে আমার সাথে বেঁধে রেখেছি? আনমনে কথাটা বলে বসে সানায়া, কিন্তু কথাটা শেষ করতেই বুঝতে পেরে বেফাস কথা বলে ফেলেছে, তাই মাথা নুইয়ে বলে ওঠে, আসলে বুঝেছি, বাধা পড়ার ভীষণ শখ। সমস্যা নেই, পূর্ণ করে দেব। সানায়াকে অর্ধ কথা শুনে নির্বাণ বলে ওঠে। সানায়া বিস্ময়ের চোখে তাকিয়ে বলে ওঠে, আপনি কি সব বলছেন নির্বাণ? গাড়িতে ওঠ, নয়তো আরো অনেক কিছু শুনতে হবে। সানায়ার কথা বাড়ায় না। এই লোকটা পুরোটাই রহস্য, কখন কি বলে কি করে কিছুই বোঝা যায় না। সানায়া নিজেও কিছুটা ক্লান্ত লাগছে। হেঁটে হেঁটে এখন বাড়ি অবধি যাওয়া সম্ভব নয়, কারণ আসার সময়ও হেঁটে এসেছে, আর এই দুপুরে গাড়িও মেলা মুশকিল। তাই চুপচাপ গাড়িতে উঠে বসে। নির্বাণও নিজের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আমার কথা শুনো বউ, তোমার বইন রে কইও আমার লগে কথা কইবার লাইগা। আমিনা খাতুন পানের বাঁটা থেকে পান নিয়ে তা মাথার মুছতে মুছতে কথাগুলো বলে ওঠে। সুমাইয়া বেগম আশ্চর্য হয় এমন কথা শুনে, কারণ আমিনা খাতুন কখনো তার পরিবারের কাউকে পছন্দ করতেন না। আর আজ হঠাৎ এমন কথায় অবাক হয়ে প্রশ্ন করে সুমাইয়া বেগম, কেন আম্মা, হঠাৎ? আপনি তো কখনো। যেইটা কইছি সেইটা করো,
এত বেশি কথা কইও না। তোমার বইনের মাইয়ার কপাল খুলছে। আমেনা খাতুন পান মুখে পুরে লাঠি ভর করে ডাইনিং টেবিল ছেড়ে নিজের রুমে চলে গেল। তোর দাদির মাথায় কিছু একটা চলছে। সুমাইয়া বেগম নির্বাণের মাথায় বিলি কাটতে কাটতে কথাটা বলে। নির্বাণ মায়ের কথায় মুচকি হাসে, যা দেখে ভ্রু কুচকে আসে সুমাইয়া বেগমের। তোর টেনশন হচ্ছে না? একটু হচ্ছে, তোমার বোনের মেয়ের জন্য। নির্বাণ অসহায় ফেস করে বলে ওঠে। কি বলিস? তা কেন হচ্ছে? কিন্তু আমার তো তোর জন্য হচ্ছে। তোর দাদি না আবার কিছু করেছে? সুমাইয়া বেগম কপালে চিন্তার ভাঁজ নিয়ে কথাগুলো বলে, কিন্তু নির্বাণ ওনার কথা শুনে অবাক হওয়ার মতো করে বলে, ওমা, হবে না? এত তাড়াতাড়ি আমার মতো একটা পাষাণ মানুষের সাথে ওর জীবন বাধা পড়ে যাবে যে? তোর দাদি একান্তর কথা বলেছে। জানি না, তুমি টেনশন করো না। বাবাকে ফোন দিয়ে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বাড়ি ব্যাক করতে বলো। একটা মাত্র ছেলে, আর তার বিয়ে দেখি বাবা হিসেবে অনুপস্থিত থাকলে চলবে? মা, সামনে মাসে আমার ফাইনাল এক্সাম, আর তুমি এখন আমাকে বাড়ি যেতে বলছো? আমি কি তোকে একবারের জন্য চলে আসতে বলেছি? আসবি আবার সপ্তাহ বাদে চলে যাস। মা, বোঝার চেষ্টা করো, আমি পরীক্ষার পর তো চলেই যাব। বেশি বুঝিস না, তোর বাবা একটা ভালো সম্বন্ধ পেয়েছে, তাড়াতাড়ি চলে আয়। শারমিন সালাউদ্দিন কথাগুলো বলেই ফোনটা খট করে কেটে দেয়। সানায়া হতভম্ব, তার মায়ের হঠাৎ কি হচ্ছে। যেই উনি লেখাপড়া করানোর জন্য চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে দেবে না বলে লেখাপড়া করার জন্য ঢাকা বোনের বাসায় পাঠিয়ে দিল, আর আজ সেখানে উনি নিজেই তাকে পরীক্ষার 1 মাস আগে বিয়ের জন্য বাড়িতে যেতে বলছে। ব্যাপারটা সানায়ার জন্য যেমন ভাবনার বিষয়, ঠিক তেমনই মনে বেশ অভিমান জমা হলো। সানায়া এসব ভাবতে ভাবতে সুমাইয়া বেগমের রুমে চলে এলো। সেখানে এসে দেখলো নির্বাণ আর আফিও বসে আছে। সানায়া চুপচাপ গিয়ে সুমাইয়া বেগমের সামনে দাঁড়ালো, অসহায় চোখে তাকিয়ে বলে উঠল, মা বাড়ি যেতে বলছে, কিন্তু এখন বাড়ি যাওয়া সম্ভব না, সামনের মাসে এক্সাম। সুমাইয়া বেগম সোফায় বসে থাকা ছেলের দিকে কপালে চিন্তার ভাঁজ ফেলে তাকায়। নির্বাণ মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বলে ওঠে, যা, রেডি হয়ে নে, আমি দিয়ে আসবো। নির্বাণের কথা শুনে সবাই অবাক নয়নে তাকালো নির্বাণের দিকে। সানায়ার মনে হচ্ছে আচ্ছা মতো বকতে লাগলো নির্বাণকে। সানায়া মনে মনে আচ্ছা মতো বকতে লাগলো নির্বাণকে। সে তো ভেবেছে আর কেউ বাধা দিক বা না দিক, এই নির্বাণ অন্তত তার মায়ের সাথে এ বিষয়ে কথা বলবে, কিন্তু তিনি তো আরও এক ধাপ উপরে। এসব ভেবেই সানায়ার রাগ লাগলো। তুই বুঝতে পারছিস তোর মা, তুমি চিন্তা করো না, আমি গিয়ে 3 দিন পর নিয়ে আসবো। মায়ের কথা সবটা না শুনেই নির্বাণ নিজের কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে যেতে সানায়াকে উদ্দেশ্য করে বলে, চল তাড়াতাড়ি রেডি হও, আমি অপেক্ষা করছি গাড়িতে। সানায়া একটু ভরসা পায়, নির্বাণ যেহেতু বলেছে 3 দিন পর নিয়ে আসবে, তার মানে সত্যিই সে যাবে। আজ শুক্রবার, মানে রবিবারে যাবে নির্বাণ ভাই। আর তার বাবা মা নির্বাণের কথা অবশ্যই ফেলতে পারবে না সে জানে, তাই খুশি খুশি মনে রেডি হতে চলে যায়। সানায়া রেডি হয়ে নিজের সব প্রয়োজনীয় জিনিস ছোট একটা ট্রলিতে নিয়ে নিচে চলে আসে। নির্বাণ নেই এখানে, আজ শুক্রবার হওয়াতে সবাই বাসায় আছে। একান্ত আমেনা খাতুনের পাশে বসে আছে। সানায়া সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো, সানায়া আগে বাড়ি গেলে আমেনা খাতুন মুখ ভেঙচি কেটে বলতো আপদ বিদায় হচ্ছে, কিন্তু এবার উল্টো হয়েছে। তিনি মুচকি হেসে বলেছে সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। কি অবাক করা কাণ্ড, সবাই অবাক হয়েছে। সানায়া এসব ভাবতে ভাবতে নির্বাণের পাশের সিটে এসে বসে পড়ে। নির্বাণ একবার আর চোখে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে নিজ গন্তব্যে। নির্বাণ এক মনে ড্রাইভ করছে, এমন একটা ভাব যেন সে ছাড়া গাড়িতে কেউ নেই। সানায়া একটু পরপর পাশে বসা সুদর্শন গম্ভীর পুরুষটার দিকে তাকাচ্ছে। সানায়ার কাণ্ড দেখে এদিকে নির্বাণ মনে মনে বেশ খুশি। যাক, তবে এই মেয়েও তার প্রেমে পড়ল। তবে আজ না হয় একটু বোঝাপড়া করিয়ে নেওয়া যাবে হবু শ্বশুরের সাথে। এসব ভাবতে ভাবতেই নির্বাণ হঠাৎ করে গাড়ি ব্রেক কষে। সানায়া ভ্রু কুচকে তাকায় পাশে বসা নির্বাণের দিকে। নির্বাণ গাড়ি থামিয়ে মিনিটখানেক সময় চুপ করে চোখ বন্ধ করে রাখে। সানায়ার কিছু বোধগম্য হচ্ছে না।
এই মাঝপথে এমন নির্জন পরিবেশে গাড়ি কেন থামিয়েছে এই পাষাণ পুরুষ? আচ্ছা, উনি কি জেনে গিয়েছে যে সানায়া ওনাকে ভালোবাসে, তাই মেরে গুমটুম করে দেবে না তো? সানায়ার এত সব ভাবনার ছেদঘটে কোমরের শীতল হাতের স্পর্শ পেয়ে সানায়া তক্ষুনি জমে গেল। চোখ তুলে পিটপিট করে নির্বাণের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। নির্বাণ তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। সানায়া চোখ বন্ধ অবস্থায় কাঁপা কাঁপা ঠোঁটে বলে ওঠে, কিন্তু সবটা বলা হয় না। নির্বাণের এক ঝটকায় সানায়াকে নিজের কোলের উপর নিয়ে নেয়। নিজের বাম হাতের তর্জনীর আঙুল সানায়ার ঠোঁটের উপর রেখে ফিসফিস করে বলে উঠল, কোনো কথা না, আমি বলবো আজ, তুই শুধু জবাব দিবি। সানায়া চোখ বন্ধ রাখা অবস্থায় দুদিকে মাথা নাড়ে, যার অর্থ ঠিক আছে। যদি আমাকে নিয়ে কখনো কোনো কথা কেউ কিছু জিজ্ঞেস করে, তার উত্তর দিতে পারবি? সানায়া ঝট করে চোখ খুলে নির্বাণের দিকে তাকায়, কিন্তু কিছু তো ছিল এই পাষাণ পুরুষটার কণ্ঠে, কিন্তু কি? সানায়া চুপ থাকে। মেয়ে ছোট, মস্তিষ্ক এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারে না। নির্বাণ হাসে, ঠোঁট এলিয়ে হাসে। সে জানে তার প্রেয়সীর কাছে এই প্রশ্ন অনেক জটিল, তাই আরো সহজ করতে বলে ওঠে, আচ্ছা, যদি কখনো এমন পরিস্থিতি আসে যে তোর পরিবার তোর ভালোবাসার মানুষটাকে মেনে নিল না, তখন তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, তোর পরিবার নয়তো ভালোবাসার মানুষ, তখন তুই কাকে নিবি? নির্বাণের কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে সানায়া নির্বাণের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আপনি এমন কেন বলছেন? আমি আপনাদের সবাইকে চাই। নির্বাণ চোখ বন্ধ করে নেয়। এই প্রথম এই মেয়েটা নিজ ইচ্ছে এতটা সন্নিকটে এসেছে নির্বাণের। নির্বাণ কখনোই না নিজে এতটা কাছে গিয়েছে, না কখনো প্রেয়সীকে আসতে দিয়েছে। সময় দূরে দূরে থেকেছে। কারণটা হলো এই মেয়ের নিকট এলেই এক পাষাণ পুরুষের সব এলোমেলো হয়ে যায়। নিজের মন সত্তা এই মেয়েকে বড্ড চায়, তাই তো এতটা ভালোবাসার পরও না মুখে বলেছে আর না কাছে এসেছে, বরং আরো দূরে গিয়েছে। মিথ্যা বলে বাড়ি থেকে অন্য ফ্ল্যাটে থেকেছে, হয়তো কারোর কথা রাখতে, তবে লাভটা তারই হয়েছে। নয়তো সত্যি কখনো হয়তো অঘটন ঘটে যেত। তোর মাথা ঠিক আছে? তুই আমাকে কেন জড়িয়ে ধরেছিস? তুই কি আমাকে ভালোবাসিস নাকি? নির্বাণের কথায় সানায়ার সাথে সাথেই বলে ওঠে। হ্যাঁ, আমি এতটুকু বলে চুপ করে যায় সানায়া। কি বলতে চাচ্ছিল বুঝতে পেরে নির্বাণকে ছেড়ে দিয়ে আগের অবস্থায় ফিরে আসে। হাতের তালুর সাহায্যে চোখের পানি মুছে নেয়। নির্বাণ তখনও চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। একান্ত সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল, কিন্তু হঠাৎ আফির কথায় চমকে ওঠে একান্ত। অবাক নয়নে তাকিয়ে বলে ওঠে, তুই মিথ্যা বলছিস না? একান্ত চুপচাপ নিজের দিকে তাকিয়ে থাকে। সে ভীষণ কষ্ট পেয়েছে। চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে ভালোবেসেছে ঠিকই, কিন্তু দূর থেকে। কিন্তু তার এই দূর থেকে ভালোবাসাটা যে তার প্রেয়সীর হৃদয় অবধি পৌঁছবে না, সে সেটা কখনোই চিন্তাও করেনি। কিন্তু যদি আফির কথা সত্যি হয়, তবে সে কোনো অভিযোগ করবে না, চুপচাপ সরে যাবে তাদের মধ্য থেকে। কারণ ভালোবাসার মানুষ ভালো থাকুক, আমরা এটাই চাই। আর যদি সে এটা অন্য কারোর বুকে মাথা রেখে ভালো থাকে, তাহলে তা কেন নষ্ট করব আমরা? কারণ আমাদের একটাই চাওয়া, সকল ভালোবাসার মানুষ ভালো থাকুক। এসব ভেবে একান্ত চোখের জল মুছে উঠে এগিয়ে আসে আফির নিকট। একদম বরাবর দাঁড়ায় মেয়েটার। একান্ত কিছু দেখছে সামনে দাঁড়ানো সপ্তদশী কন্যা আফির চোখে, যা দেখে মুচকি হাসে একান্ত। আমি এতটাও খারাপ নয় যে ভালোবাসার মানুষটার ভালো থাকা ছিনিয়ে নেব। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমাকে কখনো ভালোবাসবে না, আর যদি বাসে তো আপনি নিজ থেকে আমাদের বিয়ে দিয়ে দেবেন, মনে আছে? সালাউদ্দিন রহমান কিছুটা থমথমে মুখ করে নেয়। মনে মনে ভাবে, ছেলেটা বড় বেহায়া, কিভাবে নিজের খালুর সাথে কথা বলছে, লাজ লজ্জা সব খেয়েছে। আমি কিন্তু আপনার মেয়ের পেছনে ঘুরিনি, ওর আশেপাশেও থাকিনি, চাইলে জিজ্ঞেস করে নেবেন। কি নিয়ে কথা হচ্ছে দুজনের? কথাটা বলতে বলতে রান্নাঘর থেকে লিভিং রুমে আসে শারমিন রহমান। তোমাকে শাশুড়ি বানানোর প্ল্যানিং করছি। নির্বাণের পাশে বসতে ইশারা করে কথাটা বলে শারমিন রহমানকে। তিনি হেসে নির্বাণের পাশে বসে। তুই তো এখনো কিছু খেলি না। খাবো তো, একেবারে পার্মানেন্ট হই তারপর। পরের কথাটা সালাউদ্দিন রহমানের দিকে তাকিয়ে বলে ওঠে। শারমিন রহমানের ভ্রু কুঁচকে আসে। তিনি বুঝতে পারছেন না কিছু, কিন্তু মুখ খুলে কিছু জিজ্ঞেস করার আগেই নির্বাণ বলে ওঠে, আজ তাহলে উঠি, যেতে যেতে তো আবার রাত হবে।
সালাউদ্দিন রহমান বিদায় নিয়ে রুমে চলে যায়। এই ছেলেকে তিনি অজানা কারণে সহ্য করতে পারেন না। বিদায় হলে পাচ্ছে সারমিন রহমান বোনের ছেলের পেছনে পেছনে মেইন দরজা অবধি আসার পর নির্বাণ আমতা আমতা করে বলে ওঠে, মনি তুমি যাও, এই ঠান্ডায় আর বেরোতে হবে না। তিনি কি বুঝলেন কে জানে। মুচকি হেসে নির্বাণের থুতনিতে হাত রেখে কপালে চুমু খেয়ে সাবধানে যাওয়ার কথা বলে ভিতরে চলে গেল। নির্বাণ ফোঁস করে দম ফেলে। শেহেরকে আসার সময় যে চকলেট এনেছে সেগুলো শেহেরের হাতে দিয়ে বলেছে নির্বাণ যখন চলে যাবে তখন যেন কোনোভাবে সানায়াকে বাড়ির বাহিরের উঠানে আসতে বলে। আর শেহের চোখের ইশারায় একটু আগে বুঝিয়েছে সানায়াকে উঠানে রেখে এসেছে। কিন্তু সমস্যা হলো সারমিন রহমান, তাই তো মিথ্যা বলতে হলো। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে বাড়ির থেকে বেরিয়ে এসেই দেখে সানায়া উঠানের ডান পাশে এক কোণে দাঁড়িয়ে, গায়ে শুধু একটা চাদর জড়ানো, ওড়নাবিহীন, পেছন থেকে ছোট ছোট চুলে ঢেকে থাকা সুন্দর ঘাটটা বেশ মোহনীয় লাগছে নির্বাণের নিকট। কিন্তু সানায়ার সাথে দুটো মেয়ে দেখে দৃষ্টি সংযুক্ত করে। সানায়া মেয়ে দুটোর সাথে হেসে হেসে কথা বলছে দেখে বোঝা যাচ্ছে অনেকদিন পর সমবয়সীদের সাথে কথা বলতে পেরে মেয়েটা বেশ খুশি। নির্বাণ একটু এগিয়ে যেতেই মেয়ে দুটি থমথম মুখ করে টিন দিয়ে গেটের করে রাখা দরজা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় ফিসফিস করে কিছু বলাবলি করছিল, কিন্তু নির্বাণ সেদিকে নজর দেয়নি। সে তো হালকা কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। 3টা দিন দেখা পাবে না ভাবতেই বুক চিরে চিনচিনে ব্যথা অনুভব করে। আচ্ছা, তা কি সামনে মাথা নুড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা অনুভব করে? পরক্ষণেই কি অদ্ভুত ভাবনা। যেখানে আজও এই মেয়েটাকে চোখ দেখে বুঝতে পারে না, কথার মানে বোঝে না, ওকে কেউ ভীষণভাবে ভালোবাসে, গভীরভাবে চায় তার জীবনে, সেখানে বুকের মধ্যে হওয়া তীব্র যন্ত্রণা কি করে বুঝতে পারবে? 3 দিন পরে সে নিয়ে যাব, তৈরি থেকো লিটল নোয়েভান। কি ছিল লাস্ট 4টি শব্দ? সানায়ার সারা শরীর অবশ এলো। মাথা তুলে পিটপিট করে সামনে তাকিয়ে দেখলো নির্বাণ চলে গিয়েছে বাড়ির বাইরে। রাস্তায় দাঁড়িয়ে থাকা তার দামি কারটায় উঠে সাই সাই করে চলে গেল মুহূর্তের মধ্যে। সানায়ার কিছু বোধগম্য হলো না, শুধু নির্বাণের লাস্ট বলা কথাটা বারবার কানে বাজছে, তৈরি থেকো লিটল ওম্যান। কথাগুলো বিড়বিড় করতে করতে আফি একান্তর পেছনে পেছনে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। একান্ত দাঁড়িয়ে আছে রেলিংয়ে, একটা পা তুলে রেখে আরেকটা হাতে সিগারেট ফুঁকে যাচ্ছে। আফির ভীষণ কষ্ট হচ্ছে এই তামাটে বর্ণের সুন্দর সুশ্রী রূপে যুবকের এহেন আচরণ, অথচ এই কষ্ট যাকে ঘিরে সে তো তার ছিটে ফোটাও জানে না, কিন্তু তাকে কেন্দ্র করে দুইটা মানবীর ভীষণ কষ্ট পাচ্ছে। একজন ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে তাকে পাবে না জেনে, আর অপরজন ভালোবাসা মানুষটার না পাওয়া ভালোবাসার কষ্টে নিজেও কষ্ট পাচ্ছে। কি অদ্ভুত আমরা মানব জাতি! আমরা যাকে একবার মন থেকে ভালোবেসে অনুভব করতে পারি তার কষ্টটাও ঠিক একইভাবে অনুভব করি। তোর কেন কষ্ট হচ্ছে পুচকে? আর তুই কাঁদছিস কেন? আচ্ছা যা, সিগারেট ফেলে দিলাম, প্লিজ তুই তাও কান্না অফ কর। হঠাৎ আফির কণ্ঠে চমকে ওঠে একান্ত, কিন্তু মেয়েটাকে কাঁদতে দেখে কেন জানি ওর মোটেও ভালো লাগছে না। বুকে আবারও কেমন শূন্য অনুভব করছে, কিন্তু একান্ত সেসব আর বেশি ভাবে না। হুট করে জড়িয়ে ধরে সামনে থাকা কান্নারত আফিকে। আফি চমকে ওঠে, মুহূর্তের মাঝে কান্না বন্ধ হয়ে আসে, অনুভূতিহীন হয়ে মিশে থাকে একান্তর বুকে। তুমি কথা বলে নিও তোমার ভাইয়ের সাথে, বিয়ে করতে চাই আমি। সুমাইয়া বেগম ভীতু দৃষ্টিতে একবার স্বামী তো আরেকবার ছেলের দিকে, আরেকবার শাশুড়ির মুখ পানে তাকাচ্ছে। একান্ত আর আফি নির্বিকার। নিজামুদ্দিনের মুখের খাবারটুকু শেষ করে মায়ের দিকে একবার আর চোখে তাকিয়ে ছেলের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলে ওঠে, আমরা মনে হয় এর থেকে ভালো পরিবারের ওর বিয়ে দিতে পারবে পরিবার। ছেলের কথায় আমেনা খাতুন মুখ ভেঙচি কেটে বলে, চামড়া সাদা হইলেই চলে না, গুণ লাগে। মূলারও তো চামড়া সাদা, কিন্তু এই তরকারি কেউ পছন্দ করে না। এই মাইয়ার এমন কি গুণ আছে? তাছাড়া আমি এই বিয়েতে রাজি নই। আমি বিয়ে করলে ওকেই করব, তুমি না মানলেও করব, মানলেও করব। আর
গুণ আছে কি না সেটা আমার জিনিস, আমি ভালো করে জানি। আর তোমাদের সমস্যা হলে আমি এই বাড়িতে আসবো না। নির্বাণ কথাগুলো বলেই পানির গ্লাসটা নিচে ফেলে দিয়ে হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে আসে। আর পেছনে থেকে আমেনা খাতুন ন্যাকা কান্না করতে করতে জোরে জোরে বলে ওঠে, দেখলি, আমি কইছি না এই পোলা বিয়ে করলে বউ পাগল হইব। আমার কথা মিলাই আনিস। আপনার কাছে এটা বউ পাগল হলেও আম্মা, এটা আমার ছেলের ভালোবাসা। আমি বলবো, আমি অন্তত আমার ছেলেকে আপনার ছেলের মতন করে মানুষ করিনি। আর আপনাদের আপত্তি থাকলে আমি নিজেই ওদের বিয়ে দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। কথাগুলো বলতে বলতে সুমাইয়া বেগম কান্না করে দিলেন। তারপর নিজেও চেয়ার ছেড়ে শাড়ির আঁচল মুখ গুজে রুমে চলে যায়। নিজামুদ্দিন স্তব্ধ। আমেনা খাতুন রাগে ফুসফুস করছে। আফি মায়ের মুখে আজই প্রথমবার বাবা দাদির মুখের উপর কথা বলতে দেখলো, কিন্তু কখনো ভাবেনি তার মা এতটা কষ্ট বুকে চেপে আছে, আর তার দাদি এতটা জঘন্য। নিজামুদ্দিন চুপচাপ খাবার থালায় পানি ঢেলে উঠে পড়ে। সত্যি কি তিনি তার প্রিয়তমা স্ত্রীকে অনেকটা অবহেলা করে ফেলেছে? মায়ের কথা রাখতে গিয়ে নিজামুদ্দিন সেই রাতের কথা বলেই ভাইরা সালাউদ্দিনের সঙ্গে নিজামুদ্দিন সেই রাতেই কথা বলে ভাইরা সালাউদ্দিনের সঙ্গে। নিজের ছেলের জন্য সানায়াকে চেয়ে আবদার করে বসে। সালাউদ্দিন বউয়ের বড় বোনের স্বামীর এমন আবদার ফিরিয়ে দিতে পারে না, মেনে নেয়। আর তিনি জানে তার মেয়েকে নির্বাণ প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু তিনি কোথাও একটা গিয়ে বাধা পড়ে যায়। হয়তো গরিব মধ্যবিত্তদের বড় লোকেরা মানুষ মনে করে না, যেমনটা আমেনা খাতুনও করে না। তিনি দেখেছেন তার বউয়ের বড় বোন কতটা লাঞ্ছনার মধ্য দিয়ে সংসার করছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ার দরুন সেখানে তার মেয়েকে দিতে মন সায় দিচ্ছিল না। আজ থেকে 1.5 বছর আগেও নির্বাণ চেয়েছিল সানায়াকে, কিন্তু তিনি সোজাসাপটা উত্তরে বলেছেন তিনি তার মেয়েকে এমন পরিবারে কিছুতেই বিয়ে দেবে না যেখানে তার পরিবার আর তার বউয়ের বড় বোন রূপে তার বোনও সেখানে ওনার মতো এতটা কষ্ট পেয়েছে। সেখানে দেখে জেনে শুনে নিজের রাজকন্যাটিকে কি করে পাঠায়। কিন্তু নির্বাণের জোড়াজুড়িতে তিনি শর্ত দিয়েছিলেন যদি ওনার মেয়েও কোনোদিনও নির্বাণকে ভালোবাসে তবে সে নিজের ইচ্ছায় বিয়ে দেবেন। আপনি কোথায় নির্বাণ ভাই? আমার দম বন্ধ লাগছে, প্লিজ এখান থেকে নিয়ে যান আমাকে। কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে ফেলল সানায়া। আজ 3 দিন হয়েছে। আজ নির্বাণ এসে নিয়ে যাওয়ার কথা ছিল সানায়াকে, কিন্তু নির্বাণের কোনো খোঁজ নেই। আর তার মা একটু আগেই একটা শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলেছে দুপুরে পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। সে যেন রেডি হয়ে চুপচাপ চলে আসে লিভিং রুমে। এখন বেলা 11টা বাজে। কাল থেকেই বাড়িতে বেশ আয়োজন চলছে, সাথে ঘর বাড়ি ঝাড় মোছা। সানায়ার তখনই সন্দেহ হয়েছে আর তার মাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু শারমিন রহমান বলেছে এমনি পরিষ্কার করছে, সব ময়লা হয়ে আছে তাই। কিন্তু সানায়া এখন বুঝতে পারছে তার মা তাকে মিথ্যা বলেছে। সানায়া এসব ভাবতে ভাবতেই শাড়িটা বুকে নিয়ে বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আফি রেডি হচ্ছে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, আর কেউ বলুক বা না জানুক সে জানে আজ তার ভাই বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরবে। আফি লম্বা কালো একটা গ্রাউন্ড পরে রেডি হচ্ছে। চোখে হালকা কাজল দিয়ে একটু লিপস্টিক লাগিয়ে হালকা সাজুগুজু করে আফি ওড়নাটা নিয়ে বেরুবে, তার আগেই একান্তর গলা শোনা গেল, এই পুচকে, আর কতক্ষণ লাগবে তোর? মামুনি ডাকলো। নিজের হাতের ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে কক্ষে প্রবেশ করে কথাগুলো বলছিল একান্ত। কিন্তু এই পুচকে আফির দিকে সম্পূর্ণ দৃষ্টি দিতে আর সবটা কথা শেষ করা হয় না। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কালো জামা, কালো মণির এক জোড়া বড় বড় চোখ, অসম্ভব সুন্দর লাগছে এই ছোট্ট আফিকে একান্তর নিকট। আফির কথায় সম্মতি ফিরে পায় একান্ত। আফি ঠোঁটে ঠোঁট টিপে হাসছে, যা দেখে একান্তর একটু অপ্রস্তুত হয়ে পড়ে। বাম হাতটা মাথার পেছনে রেখে চুলগুলো হাতের মুঠো করে নিয়ে মুচকি হাসে। এত সাজবার কি দরকার ছিল? বিয়ে তোর না সানায়ার? একান্ত ভ্রুকুচকে জিজ্ঞেস করে। আফি অবাক হয়, মুখ হাঁ করে জবাব দেয়, এই এই চুপ কর মেয়ে, আর চল। আফির কথা না শুনেই একান্ত আমতা আমতা করে বলে ওঠে,
এই মেয়েকে দেখে আজ বুকের ভেতর কেমন কেমন করছে। আর এত গভীর কথা শুনে নিজেকে পুরো পাগল করার কোনো মানেই হয় না। এসব ভাবতে ভাবতেই একান্ত রুম থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে আফিও আসে। তারপর সবাই সানায়াদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নির্বাণ যাচ্ছে না। বুঝলে সালাউদ্দিন, আমি তোমার বড় বোন সমতুল্য সমুকে যেভাবে রেখেছি, তোমার মেয়েকে আমি তার ছিটেফুটে কষ্টেরও আঁচ লাগতে দেব না। আমার ছেলের হয়ে আমি কথা দিলাম, আমার মেয়ে করে রাখবো। নিজামুদ্দিন কথাগুলো বলেই পাশে বসা স্ত্রীর দিকে তাকালো। সুমাইয়া বেগম বোনের সাথে আলাপ জমিয়েছে, কতদিন পর দেখা। একান্ত উঠানে শেহরের সাথে আছে। আফি গিয়েছে সানায়ার রুমে। আমি খাতুন বসে বসে পান চিবোচ্ছে। একটু পর সেহের আর একান্ত স্বামীর সহ বাড়ির ভিতরে প্রবেশ করে নির্ভয়। কালো শুতে বেশ লাগছে দেখতে। যা দেখে আমেনা খাতুন নাতির এক দফা প্রশংসা মনে মনে সেরে নিলেন। তবে মনে মনে সানায়াকে গালিও লাগাতে ভুলে না। এই সাদা চামড়ার মেয়েটা তার এমন গুণ রূপে ভারভুর নাতি সুদর্শন, আর এই মেয়ে অকর্মা ঢেকি এত সুন্দর জামাই পাবে ভাবতেই আমেনা খাতুনের বুকে ব্যথা শুরু হয়। নির্বাণ সহ এসে সোফায় বসে। সবাই বেশ আলাপ জমিয়েছে। এর মধ্যে দেখা গেল পশ্চিম দিকের করিডর দিয়ে লিভিং রুমে দুইজন রমণীর আগমন। একজন শাড়ি পরিহিত নারীকে সপ্তদশী কন্যা আফি ধরে নিয়ে আসছে। শারমিন রহমান উঠে এগিয়ে গিয়ে এনে মেয়েকে পাশে বসায়। সানায়া চুপচাপ বসে পড়ে, কিন্তু চেনা পরিচিত গন্ধ নাকে ভেসে আসতেই ও চোখ তুলে সামনে তাকিয়ে দেখতে পেল নির্বাণ তার বরাবর ওপাশের সিঙ্গেল সোফাটায় বসে আছে। সানায়া মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। হার্ট মনে হয় সেকেন্ডের জন্য থেমে গিয়েছে। সাথে খুশিতে চোখ চিকচিক করে ওঠে। ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা দিল। ও একটু আগে আফিকে জড়িয়ে ধরে সে কি কান্নাটাই না কাঁদলো। আফিকে বারবার বলছিল যেন নির্বাণ ভাইয়ের সঙ্গে একবার যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। আর আফিটাই বা কেমন, একবার বলেওনি যে নির্বাণ ভাই আসবে। আচ্ছা, তার থেকেও বড় কথা, পাত্রপক্ষ এখনো আসেনি কেন? নাকি আসবে না? আচ্ছা, নির্বাণ ভাই কি কিছু করেছে? সানায়ার ভাবনার মাঝে সুমাইয়া বেগম বলে ওঠে, ওরা দুজন যদি আলাদা। মা, আমার মিটিং আছে, যা করার তাড়াতাড়ি করো। সুমাইয়া বেগম আর কিছু বলে না। সালাউদ্দিন রহমান কল করে কাউকে কথা বলে ফোন রাখার মিনিট 10 পর 2-3 জন মুরব্বী আর একজন টুপি মাথায় সাদা পাঞ্জাবি পরা লোক বাড়ির ভেতরে আসে। তাদের বসার ব্যবস্থা করে নির্বাণ আর সানায়াকে একসাথে বসানো হয়। সানায়ার মাথায় তখনও কিছু ঢুকছে না। আসার কথা তো পাত্রপক্ষের, আর তাকেই বা কেন নির্বাণের পাশে বসানো হলো? আর সামনের বসা লোকটাকে দেখে তো কাজই মনে হচ্ছে না। তবে কি তার এই বিয়েতে পাষাণ পুরুষের সাথেই হবে? সানায়া কি খুশি হবে, নাকি ভয় পাবে, নাকি লজ্জা পাবে বুঝতে পারছে না। ওর ভাবনার মাঝে সব কথা কাজী সাহেবের সাথে শেষ করে নিলেন সামির আর নিজামুদ্দিন। তিনিও সব ঠিকঠাক মতো কাগজে লিখে বিয়ে পড়ানো শুরু করে। সানায়া তখনও নির্বিকার বসে। কিছুক্ষণ সময়ের ব্যবধানে নির্বাণের নামে নিজেকে লিখে দিল সানায়া। সুন্দর পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল একে অপরের মাঝে। এত কিছুর মাঝে একটা ব্যক্তি এখানে অনুপস্থিত, সেটা কারোর চোখে না পড়লেও আফির চোখে ঠিক ধরা পড়ে। আফি সানায়ার পেছন থেকে আলগোছে সরে বাহিরে উঠানে চলে আসে। সন্ধ্যা হয়ে এসেছে, যার ফলে বাহিরে হালকা অন্ধকার, সাথে রয়েছে সারাদিন ঘিরে থাকা কুয়াশা। কিন্তু এই আবছা আলোর মধ্যে আফির চোখ যায় উঠানের এক কোণায় দাঁড়িয়ে মিটমিট করে জ্বলতে থাকা সিগারেটের মালিককে। আফি আস্তে করে এগিয়ে গিয়ে একান্তর হাত থেকে সিগারেটটা নিজে পুড়ে নিল, আর সাথে সাথেই কাশি উঠে গেল। গলা জ্বলে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। একান্ত হতভম্ব। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতে সেকেন্ডের মতো সময় লাগে। বুঝতে পেরে আফির হাত থেকে টেনে নিয়ে সিগারেটটা ফেলে দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আফির গালে। আফি তখনও কেসেই যাচ্ছে। একান্ত কি করবে বুঝতে পারছে না। চারদিকে চোখ বুলিয়ে দেখা মেলে একটা ছোট্ট গোসলখানা আছে। একান্ত এক দৌড়ে গিয়ে সেখান থেকে মগে করে পানি আনে। আফির মুখে নিজের হাতে পানি ঢালে। এই মেয়েটার কষ্ট কেন যেন সহ্য হচ্ছে না ওর। কিন্তু কেন? ও তো সানায়াকে ভালোবাসে। আফির কাজ চলে যায়, কিন্তু গলাটা কেমন করছে। এর মধ্যেও গালটাও বেশ জ্বলছে। থাপ্পড়টা লেগেছে বটে।
আফি চাদরটা টেনে ঠুনে ঠিক করে মাথাটা একটু উঁচু করে সামনের সুদর্শন যুবকটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে। কষ্ট হয়, ভীষণ কষ্ট। এভাবে এই শক্ত মানুষটাকে কষ্টে কাঁদতে দেখলে কিন্তু কিছু করার নেই। যদি সানায়া নির্ভান ভাইকে ভালো না বাসতো তবে অবশ্যই আফি কিছু একটা ব্যবস্থা করত। কিন্তু সানায়া তো চায় না এই একান্ত ভাইকে। আফির দিকে একবার আর চোখে তাকিয়ে একান্ত ব্লেজারটা এক হাতে টেনে ঠিক করতে করতে জিজ্ঞেস করে, যা পারিস না সেটা করতে যাস কেন? আমি আমার কষ্ট দূর করতে খাই। আমি বলছিলাম যে আজ রাতটা না হয় এখানে রয়ে গেলে ভালো হতো। না খালামুনি, সম্ভব না। আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে রাত 8টায়। আমার গিয়ে মিটিংয়ে উপস্থিত হতে হবে। আর কেউ কিছু বলে না। নির্ভানের মা সুমাইয়া বেগম ছোট বোনকে সান্ত্বনা দেয়। তিনি বিয়ে পড়ানোর সময় ছিলেন না, এখানে রান্নাঘরে ছিল। কিন্তু বিয়ে শেষ হওয়ার পর সেখানে এসে ছেলের এমন কথায় আর কিছু বলার মতো খুঁজে পায় না। নিজামুদ্দিন ও স্ত্রীকে ইশারায় বুঝিয়ে দেয় ছেলে যা বলছে তাই করতে। নির্ভান সবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীরকে সঙ্গে নিয়ে গাড়িতে বসে পড়ে। স্বামীর ড্রাইভিং সিটে, নির্ভান পেছনে। এদিকে সানায়ার অবস্থা করুণ, কান্না করতে করতে বেহাল অবস্থা। যেই মায়ের জন্য দুপুরে না, শুধু দুপুরে না, আধ ঘন্টা আগেও মনে অভিমানের পাহাড় হয়ে গিয়েছিল, এখন সেই মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। সালাউদ্দিন রহমান মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেছে। এখন তিনি রুমে চলে গিয়েছে। হয়তো পুরুষ মানুষের দুর্বলতা দেখাতে নেই। সেহের বোনকে কোমর জড়িয়ে ধরে হেঁচকি তুলে কান্না করছে। আজ 2 বছর হয় বোনকে ঠিক মতো কাছে না, কিন্তু এতদিন তো আশায় থাকতো তার বোন লেখাপড়া শেষ করে ফিরবে। তবে আজ বোনের বিয়ে হয়ে যাওয়ার বুঝতে পারছে বোন তার চিরজীবনের জন্য পর হচ্ছে। আজ থেকে বোন তার এবাড়ির অতিথি মাত্র। 7 বছর বয়সে এতটুকু বোঝার জ্ঞান সেহেরের হয়েছে। সে লেখাপড়াও বেশ ভালো। সানায়া ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তারপর আফিওকে নিয়ে বাড়ি হতে বেরিয়ে আসে। সবার পেছনে একান্ত, ওর ধ্যান এদিকে নেই। এত মানুষের ভিড়েও ওর মন ভাবতে ব্যস্ত। একান্ত ভাবছে, মন মস্তিষ্ক সব কাজে লাগিয়ে ভাবছে, আদৌ কি কোনোদিন সানায়াকে ভালোবেসেছিল? আফি যখন কাঁদে ওর অন্তর পড়ে, কিন্তু সানায়া এত কান্না করছে কিন্তু ওর খারাপ লাগছে। তবে আফির কান্না রত আখি, ভেজা চোখের পাপড়ি আর মলিন মুখটা দেখলে যতটা কষ্ট হয় তার ছিটে ফোটা কষ্ট অনুভব হচ্ছে না। তবে কি ও কোনোদিনও সানায়াকে ভালোবাসেনি? শুধু মোহ, আবেগ আর ভালো লাগা ছিল। আর আফিকে ও না আর ভাবতে পারে না একান্ত। জলদি পা চালিয়ে অন্য গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। আফি সানায়াকে নির্বাণের গাড়িতে দিয়ে এসে একান্তর পাশে বসে। ততক্ষণে আমেনা খাতুন, নিজামুদ্দিন, সুমাইয়া বেগম এসে গাড়িতে বসে আছে। একান্তকে নিজামুদ্দিন বলে গাড়ি ছাড়তে, আর তারা আগে চলে আসে। নির্বাণ গাড়িতে বসে সারমিন রহমানের হাতের উপর হাত রেখে আশ্বাস দিয়ে বলে ওঠে, আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব, কথা দিলাম। সারমিন রহমান চোখে জল দিয়ে মুচকি হাসে। প্রশান্তির হাসি হেসে বলে ওঠে, জানি তো আমি আমার আব্বাজানকে বিশ্বাস করি, আর তাই তো এত পরিশ্রম। সোজা সামনে সামির, আর গাড়ির গতি একটু আস্তে, আমার এখনো বাসর করা বাকি। শেষের কথাটুকু আসতে বলে। স্বামীর আমতা আমতা করে বলে ওঠে, 7:30 বাজে স্যার, 8টায় মিটিং। মিটিং আধ ঘন্টা পিছিয়ে দাও। নির্বাণের কথা শুনে স্বামীর তৎক্ষণাৎ কানে ফোন চেপে অফিসে জানিয়ে দেয় স্যার আসতে লেট হবে। আর এদিকে সানায়া লজ্জায় রং ধারণ করেছে। ছি, কি বললো একটু আগে নির্বাণ ভাই? যদিও স্বামীর শুনতে পায়নি কথাটা, কারণ নির্বাণ জাস্ট লাস্ট কথাটা সানায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছিল। সানায়া এসব ভাবছিল, কিন্তু হুট করে কোমরে কারোর শীতল হাতের স্পর্শ কেঁপে উঠল। সানায়া তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চাইল পাশে বসা পাছান পুরুষটার দিকে, কিন্তু নির্বাণ এমন একটা ভাব নিয়ে সামনে তাকিয়ে আছে যেন সে নাদান। সানায়া নিজের ডান হাতটা দিয়ে নির্বাণের বাম হাতটার উপর রেখে নির্বাণের শক্ত হাতটা সরানোর প্রয়াস চালালো, কিন্তু সে ব্যর্থ। নির্বাণ সানায়ার কাণ্ড এতক্ষণে পর্যবেক্ষণ করছিল। সানায়া যখন না পেরে অসহায় চোখে তাকায় নির্বাণের মুখের দিকে, নির্বাণ তখন ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে এক টানে সানায়াকে নিজের শক্ত উরুর উপর বসিয়ে 2 হাতে শক্ত করে সানায়ার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে। কানের পিঠে নিজের রুক্ষ ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিয়ে ফিসফিস করে শুধালো,
ভয় নেই সুন্দরী, কিচ্ছু করবো না। আগামী 2 মাস আপনার ছুটি। রাত 9টা বাজে। সানায়াকে বাড়িতে রেখে নির্বাণ অফিসে চলে গিয়েছে। সানায়া আগের ন্যায় অফিস রুমে এসে ফ্রেশ হয়ে আগের ড্রেস পরে নিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পড়তে বসেছিল। এর মধ্যে আফি এসে বলল খাবারের জন্য নিচে যেতে। সানায়া বইটা বন্ধ করে আফির সঙ্গে নিচে চলে আসে। খাবার পর্ব শেষ করে সানায়া চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর মনে পড়ে ও এখন অতিথি নয়, এবাড়ির বউ। নিজের এভাবে চলাফেরা সাজে না। উপরে যেতে অগ্রসর হয়েও আর যায় না। ফিরে এসে কাজের লোকেদের সাথে সাথে হাতে কাজ